কি কি হবে করে দাদা? আরে যাও না, আমাকে আমার মতো ব্যস্ত যাও না দাদা, তোমরা তো খাবে না, যাও না, এটা ঘুরাও না। কোনো ভিডিও করব না, আমি আগুনের দোকানে যাব না। মোবাইল নাও, চলো চলো, আর মোবাইল বন্ধ করো। বলুন রাজুদা, নন্দিনী দিদি, মাখা কাকু কিংবা ফোন পে পরোটা, এদের সকলের মধ্যে কয়েকটা মিল আছে। যেমন এরা সবাই খাবার বিক্রি করে, এরা সবাই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, আর তারপর থেকেই তাদের দোকানে প্রচুর মানুষের ভিড় জমতে শুরু করে। আর সব থেকে বড় মিলটা হলো এরা যে স্পিডে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, ঠিক সেই স্পিডে আবার সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে যায়। হ্যাঁ, রাজুদা এখনো হয়নি, তবে আমি শিওর এভাবে চলতে থাকলে তার সাথেও একই অবস্থাই হবে। বর্তমানে বাংলায় বেকারত্বের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফুড ব্লগারদের সংখ্যা। তাই এই ভিডিওতে আমরা জানবো যে এই ফুড ব্লগারদের কারণে ছোট ছোট ব্যবসায়ীরা কতটা উপকৃত হচ্ছে আর কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার সাথে এটাও বলবো যে সাধারণ মানুষের উপর এর কি প্রভাব পড়ছে। কিন্তু তার আগে বলে দিই, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার উদ্দেশ্য আমার এই ভিডিওর নয়। তাই ভালোভাবে ফুড ব্লগিং করেন এমন কেউ অফেন্ড হবেন না। এই ভিডিওতে আমি কয়েকজনের উদাহরণ দেব যারা ফুড ব্লগারদের উৎপাতের শিকার হয়েছেন। তার মধ্যে প্রথম হলো মাখা কাকু, যিনি একসময় কাঁচকলা থেকে শুরু করে আলু পটল সব মেখে দিয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যান। কিন্তু বর্তমানে তাকে সোশ্যাল মিডিয়ায় হ্যারিকেন জ্বালিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। ঠিক একই জিনিসটাই ঘটেছে নন্দিনী দিদির সাথে, যিনি একসময় তার ভাতের হোটেলের জন্য প্রচুর ভাইরাল হয়েছিলেন। কিন্তু বর্তমানে তার দোকানে কয়েকটা ফুড ব্লগার আর কয়েকজন কাস্টমার ছাড়া খুব একটা কাউকে দেখা যায় না। এবার আসি বর্তমানে ফুড ব্লগার নয়নের মণি রাজুদার কথায়, যিনি শিয়ালদা চত্বরে পরোটা বিক্রি করেন। হ্যাঁ, তার সাথে এখনো এমন কিছু হয়নি, তবে আমি শিওর যদি এমনই চলতে থাকে তাহলে তার অবস্থাও আগের দুজনের মতোই হবে। কিন্তু এখানে প্রশ্ন আসে যে কিভাবে এরা এত তাড়াতাড়ি ভাইরাল হয় আর কিভাবে এরা আবার রাতারাতি সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে যায়। তাহলে চলুন জেনে নিই সেই বিষয়ে। আমাদের অনেকের একটা ধারণা রয়েছে যে ফুড ব্লগাররা যদি কোনো দোকানের ভিডিও বানায় এবং সেটা ভাইরাল হয়, তাহলে ভিডিওটা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে দোকানদারের তত বেশি কাস্টমার বাড়বে, এতে তো দোকানদারেরই লাভ। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা, কিন্তু এখানে বিষয়টা হয়ে যায় পুরোপুরি উল্টো। কোনো দোকানের ভিডিও ভাইরাল হলে সেখানে কাস্টমারদের থেকে বেশি ফুড ব্লগারদের ভিড় উপচে পড়ে। তারপর তারা কিছুদিন সেই দোকানকে নিয়ে খুব মাতামাতি শুরু করে। এরপর অদ্ভুতভাবে যে ফুড ব্লগাররা সেই দোকানের খাবারের প্রশংসা করছিল, তারাই আবার সেই দোকানকে নিয়ে হঠাৎ কিছু নেগেটিভ ভিডিও বানানো শুরু করে, যার ফলে তার দোকানে নতুন কাস্টমার তো দূরের কথা, তার রেগুলার কাস্টমাররাও আসা বন্ধ করে দেয়। উদাহরণস্বরূপ আপনি মাখা কাকুর বিষয়টাই দেখুন না, যেখানে প্রথম সবাই তার এই মাখা খাবারগুলো প্রশংসাই করছিল, কিন্তু তারপরেই কিছু ফুড ব্লগার তাকে নিয়ে এইরকম ভিডিও বানানো শুরু করে যে কাকুর ব্যবহার ভালো না, কাকুর খাবারের টেস্ট ভালো না, কাকুর অহংকার বেড়ে গেছে। ঠিক সেম জিনিসটাই নন্দিনীর সাথেও হয়। কদিন তাকে নিয়ে খুব মাতামাতি চলে, তাকে নিয়ে নিউজ আর্টিকেল বের হয়, এমনকি সে দিদি নাম্বার 1-এও পৌঁছে যায়। তারপর তাকে নিয়েও কিছু নেগেটিভ ভিডিও বের হয়, আর এখন তার অবস্থা আপনারা জানেনই। আচ্ছা, আপনার কি মনে আছে মধ্যমগ্রামে সেই পোলাও কাকুর কথা? কিছুদিন তো তিনিও খুব ভাইরাল হলেন, কিন্তু এখন তার অবস্থা কি জানেন? ভদ্রলোক ক্যান্সারে আক্রান্ত, তার মুখে সার্জারি হয়েছে। কই কজন ফুড ব্লগার এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছে? হাতে গোনা 2-1 ছাড়া। এরকম প্রচুর দোকান আছে, যখন তারা ভাইরাল হয় তখন তাদেরকে নিয়ে কয়েকদিন খুব মাতামাতি চলে, আর তার কয়েক মাস পর হঠাৎ তাদের ডাউনফল শুরু হয় আর তারা সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে যায়। এবং বর্তমানে এর সব থেকে বড় উদাহরণ হলো রাজুদা। দেখুন, রাজুদা খুবই সাদাসিধে একজন মানুষ, সেটা তার কথা শুনলেই বোঝা যায়। তিনি শিয়ালদা চত্বরে প্রায় 9 বছর ধরে পরোটা বিক্রি করছেন। রাজুদা সারা রাত ধরে পরোটা বানিয়ে ভোরবেলা গুমা থেকে ট্রেন ধরে শিয়ালদা এসে সারাদিন পরোটা বিক্রি করে বাড়ি ফিরে যান। এবার আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন রাজুদার মতো এরকম অনেক ব্যবসায়ীরা একইভাবে ব্যবসা করে, কিন্তু রাজুদার এই ডায়লগটা, রাজুদার এই বলার স্টাইলটা মানুষের খুব ভালো লেগে যায়। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট দিতে পারবে না। এই কারণে রাজুদা খুব ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পর, যেমনটা আগেই বলেছি, ভাইরাল হলে কাস্টমার বাড়ার কথা, কিন্তু এখানে হয় তার উল্টো। ভাইরাল হওয়ার পর তার দোকানের সামনে ফুড ব্লগারদের ভিড় বাড়তে শুরু করে, আর এত পরিমাণে ভিড় বাড়ে যে তার আসল কাস্টমাররাই আসা বন্ধ করে দেয়। এবং সেটাই তো স্বাভাবিক। আপনি যদি কোনো জায়গায় খেতে গিয়ে দেখেন যে সেখানে 10 থেকে 15টা লোক হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে আপনি কি সেখানে খেতে যাবেন? শেষবেশ এই ফুড ব্লগারদের যন্ত্রণায় তাকে তার জায়গাটা পর্যন্ত ছেড়ে দিতে হয়। তাও ফুড ব্লগারদের হাত থেকে মুক্তি পায়নি মানুষটা। কখনো মাইক লাগাতে গিয়ে মাইকটা তরকারিতেই ফেলে দিচ্ছে, আবার কখনো খাবারটা বিক্রি করতে দিচ্ছে না। মালটা বেচতে দিলে ভালো হতো না। তাই এই সব চলতে চলতে একসময় মানুষটা বিরক্ত হয়ে হাত জড়ো করে অনুরোধ করছে যে তাকে ব্যবসাটা অন্তত করতে দেওয়া হোক। দাদা প্লিজ, দাদা আমি তোমার দুটো পা ধরছি, দাদা দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা আমাকে। আর তখন সেই ফুড ব্লগাররাই তাকে অহংকারী বলতে শুরু করে।
মানে বিষয়টা বুঝতে পারছেন? আরে ভাই, সে তো ব্যবসা করতে এসেছে, সে ব্যবসাটা করবে না? এবং এর শিকার শুধু রাজুদা না, উজ্জ্বলদার বিরিয়ানি থেকে শুরু করে ফোন পে পরোটা সবারই একই অবস্থা। এদের সবারই ফুড ব্লগিং এর জন্য বিরাট একটা পপুলারিটি তৈরি হয়, আবার ওই ফুড ব্লগিং এর জন্যই তাদের রেগুলার কাস্টমার কমে যায়। দেখুন, ফুড ব্লগিং জিনিসটা কিন্তু খারাপ না, এমন অনেকে আছে যারা ভালোভাবে ফুড ব্লগিং করে। কিন্তু একটা কথা কি জানেন তো, কোনো জিনিস অতিরিক্ত ভালো নয়। এই যেমন নন্দিনীদি কিংবা রাজুদা যখন প্রথম ভাইরাল হয়, তখন কিন্তু মানুষ চেয়েছিল যে এই মানুষগুলোর ভালো হোক, কিন্তু একটা সময় ইন্টারনেট খুললে বারবার তাদের ভিডিও দেখতে দেখতে মানুষের তাদের প্রতি আর সেই সহানুভূতিটা থাকে না। আর এখানে সাধারণ মানুষেরই বা দোষ কি? আপনাকে যা দেখানো হচ্ছে আপনি তো তাই বিশ্বাস করছেন। কিছু কিছু ফুড ব্লগার ভিডিও বানাতে না দিলে তারা দোকানের নামে বিভিন্ন নেগেটিভ কথা বলা শুরু করে। আরে ভাই, মানুষটা তো ব্যবসা করতে এসেছে, তাহলে সে যদি সারাদিন 5 থেকে 10টা মাইক ঝুলিয়ে ফুড ব্লগারদের প্রশ্নের উত্তর দিতে থাকে, তাহলে সে ব্যবসাটা করবে কখন? তাই শুধু রাজুদা নয়, তার মতো অন্য কোনো ছোট ব্যবসায়ীদের সাথে যেন এই অবস্থা না হয়, তার জন্য আমার এই ভিডিওটি বানানো। আর হ্যাঁ, শেষে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি কোনোদিন ফুড ব্লগ দেখে কোনো জায়গায় খেতে যান, তাহলে কোনো বিতর্কিত ভিডিও দেখে একটা মানুষের সম্বন্ধে বিবেচনা করবেন না। আর এই ফুড ব্লগ নিয়ে আপনার কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।